너는 참을 수 없을 것 같아 매번 거짓말로 সুব্রত একাডেমির একটি নতুন ভিডিওয় সবাইকে স্বাগত। তো আজকে আমরা রাজা কৃষক শহর যে টিবিএসসি ক্লাস 12-এর যে চ্যাপ্টার রয়েছে এখান থেকে আমরা 100-রও বেশি শর্ট আনসার টাইপ কোয়েশ্চন আজকে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আমি সবাইকে বলবো যে তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। একমাত্র ফ্রি, এটা তোমাদের জন্যই বানানো, আমি সবার জন্য ফ্রিতে এই ভিডিওটা করে দিলাম। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এপিগ্রাফি কি? এপিগ্রাফি হচ্ছে লিপিবিদ্যা। 2 নম্বর অগ্রহার কি? অগ্রহার হচ্ছে মন্দির অথবা ব্রাহ্মণকে প্রদত্ত নিষ্কর জমি। তারপর গহপতি কাকে বলা হতো? প্রাচীন ভারতের পরিবারের প্রধানকে গহপতি বলা হতো। সিম্পল, যিনি পরিবারের প্রধান ছিলেন তাকে গহপতি বলা হতো। আদিমাই কি? এক ধরনের দাস। দাস মানে স্লেভ, চাকর, এক ধরনের চাকর। তারপরে সামন্ত কারা? ভূস্বামী, অর্থাৎ যারা ভূমির মালিক ছিলেন, জমির মালিক ছিলেন, তাদেরকে সামন্ত বলা হতো। অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। কবে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করা হয়? 1838 খ্রিস্টাব্দে। তারপরে প্রিয়দর্শী কথার অর্থ কি? সকলকে যিনি স্নেহের চোখে দেখেন তিনি হচ্ছেন প্রিয়দর্শী। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? 327 খ্রিস্টপূর্বাব্দে। অমিত্রাঘাত উপাধি কার? বা কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন? বিন্দুসার। তারপরে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কয়টি মহাজনপদের উদ্ভব হয়? 16টি। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ অসমক। দক্ষিণ ভারতের একটি মাত্র মহাজনপদ ছিল, সেটা হচ্ছে অসমক। তারপর একটি রাজতান্ত্রিক মহাজনপদের নাম লিখে, এখানে আমি কুশল দিয়েছি, কুশল হচ্ছে আনসার। তোমরা চাইলে মগধ দিতে পারো, অবন্তী দিতে পারো, বৎস দিতে পারো, যে কোনোটা। বেশিরভাগ মহাজনপদ কোথায় গড়ে উঠেছিল? উত্তর ভারতে। দক্ষিণ ভারতের শুধুমাত্র একটা, তার নাম হচ্ছে অসমক, আর বাকি সবগুলা কিন্তু উত্তর ভারতে। সবচেয়ে শক্তিশালী মহাজনপদ কোনটি? মগধ। সবচেয়ে শক্তিশালী মহাজনপদ হচ্ছে মগধ। তারপরে মগধ সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? বিম্বিসার। বিম্বিসার মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মগধের রাজধানীর নাম কি? পাটলিপুত্র। যেটা বর্তমানে নাম কি? পাটনা। হ্যাঁ, বর্তমানে পাটলিপুত্রের নাম হচ্ছে পাটনা। হ্যাঁ, মগধের প্রথম রাজধানীর নাম কি? মগধের প্রথম রাজধানীর নাম হচ্ছে রাজগৃহ। রাজগৃহতে প্রথম ছিল, পরবর্তীকালে সেটা পাটলিপুত্রে স্থানান্তরিত করা হয়। শ্রেণিক উপাধি কে ধারণ করেছিলেন? বিম্বিসার। তারপরে কুনিক উপাধি কে ধারণ করেছিলেন? কুনিক উপাধি ধারণ করেছিলেন অজাতশত্রু। বিম্বিসারের ছেলে অজাতশত্রু। কোন বংশ মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে? হর্ষঙ্ক বংশ। ইম্পর্টেন্ট আছে কিন্তু। মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা? তো সেটা হবে হর্ষঙ্ক বংশ। আর হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? নাগদাস। তারপরে নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাপদ্মনন্দ।
আর নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। তারপরে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ। মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের, যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য, আর তার আমলে মেগাস্তিনিস, যিনি একজন গ্রিক দূত ছিলেন, সেলুকাস নিকেটর তাকে পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। সেলুকাস কে ছিলেন? সেলুকাস ছিলেন আলেকজান্ডারের সেনাপতি। আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলুকাস। জনপদ কি? জনগণ যেখানে বাস করে সেটাই হচ্ছে জনপদ। মগধ কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, গণ্ডক আর আরেকটা নদী আছে সোন। এই তিনটা নদীর তীরে মগধ অবস্থিত। তারপরে বিম্বিসার কবে সিংহাসন আরোহণ করেন? 545 খ্রিস্টপূর্বাব্দে। বিম্বিসার সিংহাসন আরোহণ করেন 545 খ্রিস্টপূর্বাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্য কবে সিংহাসনে বসেন? 321 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে বিম্বিসার হর্ষঙ্ক বংশের, তিনি মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন 545 খ্রিস্টাব্দে। এটা মনে রাখতে হবে, আমি সব বলে দিচ্ছি। বিম্বিসার হচ্ছেন মগধ সাম্রাজ্যের প্রথম সম্রাট। তিনি কবে সিংহাসন আরোহণ করেন? 545। তাহলে আমার মগধ সাম্রাজ্য 545 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল। আর চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি হচ্ছেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তিনি 321 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে, ইম্পর্টেন্ট কিন্তু, চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। আর মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? বৃহদ্রথ। মনে রাখবে, মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। তারপরে অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য বা অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য বা চাণক্য। তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। এটাও কিন্তু আরেকটা প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি ছিলেন কৌটিল্য বা চাণক্য। মানবজাতির ধর্মগুরু কাকে বলা হয়? সম্রাট অশোককে বলা হয় মানবজাতির ধর্মগুরু। তারপরে ইন্ডিকা গ্রন্থ কে লিখেছেন? মেগাস্তিনিস। তিনি ছিলেন গ্রিক দূত, সেলুকাস নিকেটর তাকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় পাঠিয়েছিলেন। মৌর্য রাজত্বের অবসান কবে হয়? সেটা হচ্ছে 185 খ্রিস্টপূর্বাব্দে। পাটলিপুত্রের বর্তমান নাম কি? পাটনা। পাটলিপুত্রের বর্তমান নাম হচ্ছে পাটনা। তারপরে এটা রিপিট হয়ে গেছে। মানবজাতির প্রথম ধর্মগুরুকে? তিনি হচ্ছেন সম্রাট অশোক। মানবজাতির প্রথম ধর্মগুরু। সমাহর্তাকে? রাজস্ব বিভাগীয় মন্ত্রীকে সমাহর্তা বলা হতো মৌর্য যুগে। তারপরে সন্নিদাতা কে? সন্নিদাতা হচ্ছেন রাজকুশের মন্ত্রী, অর্থাৎ রাজস্ব বিভাগের মন্ত্রী। কণ্ঠশোধন কি? এক ধরনের আদালত ছিল কণ্ঠশোধন। আর মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সম্রাট অশোক। আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন? মেসিডনের রাজা ছিলেন। ধর্মবিজয় নীতি কে প্রবর্তন করেন? সম্রাট অশোক। ধর্ম মহামাত্রদের কাজ কি ছিল? বৌদ্ধ ধর্মের প্রসার ঘটানো। সম্রাট অশোক কিন্তু এই ধর্ম মহামাত্রদের নিয়োগ করেছিলেন ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করার জন্য। তারপরে হচ্ছে ভেরিগুস নীতি কি? যুদ্ধ বিজয় নীতি। এটাও কিন্তু সম্রাট অশোক প্রবর্তন করেন এবং এই ভেরিগুস নীতি প্রবর্তনের মাধ্যমে তিনি কলিঙ্গ রাজ্য আক্রমণ করেছিলেন। সম্রাট অশোকের ধর্ম কথাটি, এটা ধর্ম লিখেছি এখানে, এটা ধম্ম হবে, ধময়ে ময়ে। ধম্ম কথাটি কোথায় আছে? এটা মাস্কি লেকে আছে। মাস্কি লেক, একটা সম্রাট অশোকের লেক আছে, সেখানে আছে। এলাহাবাদ প্রশস্তি কে উৎকীর্ণ করেন? সেটা হবে সমুদ্রগুপ্ত। তিনি কিন্তু গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত। তাকে ভারতের নেপোলিয়নও বলা হয়।
ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কে চালু করেন? কনিষ্ক। কনিষ্ক, এটা ইম্পর্ট্যান্ট। ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কে চালু করেন? কনিষ্ক চালু করেন। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? উত্তর হবে হরিসেন। তিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। সমুদ্রগুপ্তের সভাকবি তাহলে কে ছিলেন? হরিসেন। তিনি কি রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি। দেবপুত্র কাদের বলা হতো? কুষাণ রাজাদের দেবপুত্র বলা হতো। কুষাণদের প্রথম রাজা কে ছিলেন? প্রথম কদফিসেস ছিলেন কুষাণদের প্রথম রাজা। তারপরে দ্বিতীয় অশোক কাকে বলা হয়? দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে। কনিষ্ক হচ্ছেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা, তাকে বলা হয় দ্বিতীয় অশোক। তারপরে গান্ধার শিল্পের বিকাশ কখন হয়? কুষাণদের রাজত্বকালে গান্ধার শিল্পের বিকাশ হয়। কনিষ্কের মস্তকহীন মূর্তিটি কে নির্মাণ করেন? মথুরার শিল্পীরা। কনিষ্ক কবে সিংহাসনে বসেন? ৭৮ খ্রিস্টপূর্বাব্দে। তারপরে মিনান্দার কে ছিলেন? মিনান্দার ছিলেন একজন ইন্দো গ্রিক শাসক। কুষাণরা কোন জাতির বংশধর? ইউচি জাতির বংশধর ছিল কুষাণরা। আর কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কনিষ্ক। আমি আগেই বলেছি কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। এটা পাকিস্তানে কিন্তু। এলাহাবাদ প্রশস্তির অপর নাম কি? প্রয়াগ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। কার পৃষ্ঠপোষকতায়? সমুদ্রগুপ্তের পৃষ্ঠপোষকতায়। কারা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করে? কুষাণরা। কুষাণরা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সমুদ্রগুপ্ত। লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়। ইম্পর্ট্যান্ট কিন্তু। তারপরে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। প্রাচীন ভারতের সুবর্ণযুগের অগ্রদূত কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের সুবর্ণযুগের অগ্রদূত বলা হয়। ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে, কারণ তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। ভারতের প্রথম মুদ্রার প্রচলন কবে ঘটে? খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে। সরকারি উপাধি কে ধারণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সরকারি বলা হয় কেন? কারণ তিনি শকদের রাজা রুদ্রদমনকে পরাজিত করেছিলেন, এজন্য তাকে সরকারি বলা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? কালিদাস। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস। এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস। গুপ্তদের শেষ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস। তারপরে গুপ্তদের শেষ রাজা কে ছিলেন? জীবিত গুপ্ত। প্রশস্তি কি? পৃষ্ঠপোষক শাসকের প্রশংসা লিপি হচ্ছে প্রশস্তি। সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? সাতবাহনদের রাজধানী ছিল পৈথান বা প্রতিষ্ঠান। ক্ষত্রপ কারা? কুষাণদের প্রাদেশিক শাসকদের ক্ষত্রপ বলা হতো। কুষাণ যুগের দুজন চিকিৎসক কারা? সুশ্রুত, চরক। কনিষ্ক কোন বৌদ্ধ সম্মেলন আহ্বান করেন? চতুর্থ বৌদ্ধ সম্মেলন। বুদ্ধচরিত কে রচনা করেন? অশ্বঘোষ। মহাবিভাস কে লিখেছেন? বসুবন্ধু। কার আমলে বুদ্ধের মূর্তির পূজা শুরু হয়? কনিষ্কের আমলে। কনিষ্কের ধর্ম কি ছিল? বৌদ্ধ ধর্ম। কাদের আমলে মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছিল? কুষাণদের আমলে। হিউয়েন সাং কোথা থেকে এসেছিলেন? চীন দেশ থেকে। ভেল্লার কাদের বলা হতো? বড় বড় জমির মালিকদের ভেল্লার বলা হতো।
বলি কি? মৌর্য আমলে প্রচলিত ভূমি রাজস্ব হল বলি। হর্ষচরিত কে রচনা করেন? হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। অগ্রহার কি? ব্রাহ্মণ বা মন্দিরকে নিষ্কর জমিদান কে অগ্রহর বলা হতো। অর্থাৎ ব্রাহ্মণ বা মন্দিরকে নিষ্কর মানে কর ছাড় দিয়ে যে জমি দান করা হতো তাকে বলা হতো অগ্রহার। উজবার কারা? গ্রামের কৃষক সম্প্রদায়কে উজবার বলা হতো। আদিমাই কারা? আদিমাইরা হচ্ছেন দাস বা বৃত্ত শ্রেণী। সম্রাট অশোক কবে সিংহাসনে বসেন? 272 খ্রিস্টপূর্বাব্দে। মিউমিসমেটিক কথার অর্থ কি? এটা নিউমিসমেটিক হবে, এটা মুদ্রা সংক্রান্ত, দন্তান্ন হবে। তারপর কবে গুপ্তাব্দ সূচনা হয়? গুপ্তাব্দ সূচনা হয় 319 থেকে 320 খ্রিস্টাব্দে। কোন গুপ্ত সম্রাট রৌপ্যমুদ্রা চালু করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অশোকের শিলালিপির ভাষা কি ছিল? প্রাকৃত। এটা ইম্পর্টেন্ট কিন্তু, প্রাকৃত ভাষাতে অশোকের সবগুলি শিলালিপি ছিল। অশোকের লিপির বর্ণ কি ছিল? অশোকের লিপির বর্ণ ছিল ব্রাহ্মী। সব মনীষে প্রজা মম কথাটি কে বলেছিলেন? সম্রাট অশোক। অশোক কবে কলিঙ্গ আক্রমণ করেন? 261 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে অশোকের সময় কোন বৌদ্ধ সম্মেলন আহুত হয়? তৃতীয় বৌদ্ধ সম্মেলন 250 খ্রিস্টপূর্বাব্দে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। 250 খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় বৌদ্ধ সম্মেলন আহুত হয় অশোকের শাসনকালে। কলিঙ্গ রাজ্যটি কোথায় ছিল? কলিঙ্গ রাজ্যটি উড়িষ্যায় অবস্থিত ছিল। মিলিন্দ পঞ্চহ কার লেখা? নাগসেন। নাসিক প্রশস্তি কে উৎকীর্ণ করেন? নাসিক প্রশস্তি উৎকীর্ণ করেন গৌতমীপুত্র সাতকর্ণী এবং তিনি ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। চণ্ডাশোক থেকে ধর্মশোকে কে পরিণত হন? সম্রাট অশোক। মৌর্য সাম্রাজ্য কয়টি কেন্দ্রে বিভক্ত ছিল? 5টি কেন্দ্রে বিভক্ত ছিল। গ্রামীণ কে? হ্যাঁ, গ্রামের প্রধানকে গ্রামীণ বলা হতো। কোন লিপি থেকে ভারতের অধিকাংশ ভাষা এসেছে? ব্রাহ্মী লিপি থেকে। মগধের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। মৌর্য যুগে বাণিজ্য নগরীর নাম কি ছিল? পাটলিপুত্র। পঞ্চতন্ত্র কে রচনা করেন? বিষ্ণু শর্মা। জাতক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। লাস্ট 112 নম্বর, বৌদ্ধের পূর্বজন্মের কাহিনী কোথায় পাওয়া যায়? জাতক গ্রন্থ। তো এই পর্যন্ত ছিল আজকে। তো শেষ করার আগে আমি বলছি যে একটা ভিডিও প্রস্তুত করতে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক বাটনে একটা চাপ দেবে, তাহলে আরও উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আমি তৈরি করব। ধন্যবাদ সবাইকে।